10 বছরের হু ছিল মার্শাল আর্টের প্রখ্যাত অ্যান্ডির ছেলে। অ্যান্ডি তার ছেলেকে কখনোই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে দিত না, আর এর কারণ ছিল তার ছেলের ইস্তমা। তা সত্ত্বেও হু দেখে দেখে একটু একটু কুংফু শিখতে শুরু করেছিল। ওর বন্ধু ছিল একটি মেধাবী ছেলে, যে কিনা ওকে তার হোমওয়ার্কে সাহায্য করত, যাতে করে কুংফু প্র্যাকটিস করতে পারে। ওর বাবা অ্যান্ডিকে সেই শহরের সবচেয়ে বেস্ট কুংফু মাস্টার চ্যালেঞ্জ করেছিল। হু খুব এক্সাইটেড ছিল, তার পুরো বিশ্বাস ছিল যে তার বাবাই হবে বিজয়ী। অ্যান্ডি প্রথম থেকে এগিয়ে ছিল, তার উপর একটা বিপজ্জনক আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু অ্যান্ডি তার আদর্শগত কারণে আক্রমণটি করা থেকে বিরত থাকে। পরে সে হেরে যায়। নিজের বাবাকে পরাজিত হতে দেখে হুর মন ভেঙে যায়। এবার জাওয়ের ছেলে হুকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। হু তার চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু সে জাওয়ের ছেলের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। লজ্জাজনক হারের পর হু প্রতিজ্ঞা করে সে একদিন তার শহরের সর্বশ্রেষ্ঠ কুংফু মাস্টার হবে, আর সে তার নিজে এবং তার পরিবারের হারানো সম্মানকে পুনরুদ্ধার করবেন। এবার হু তার বাবার লাইব্রেরি থেকে মার্শাল আর্টের বই চুরি করে এবং এরপর সেই বই দেখে কুংফু শিখতে শুরু করে। দিনরাত প্র্যাকটিস করতে থাকে, সেটাও কোনো রকম বিশ্রাম নেওয়া ছাড়াই। এবার হুর যখন মনে হয় সে পুরোপুরিভাবে প্রস্তুত, তখন সে জায়ের ছেলেকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানায়। জাওয়ের ছেলে কনফিডেন্টলি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়, কিন্তু এবার হুর সামনে বেশিক্ষণ লড়াই করতে পারে না। হু কিছু বছর পর মার্শাল আর্টের আরো দক্ষ হয়ে উঠেছিল। অনেকদিন হয়ে গিয়েছিল তার বাবা মারা গেছে, আর হুর স্ত্রীও এখন আর এই পৃথিবীতে ছিল না। পরিবার বলতে তার কাছে ছিল তার একমাত্র মেয়ে, যাকে সে খুব ভালোবাসত। জাওয়ের পর তার শেষ লড়াই অবধি হু কখনোই হারেনি। হু অনেকগুলো লড়াই লড়েছিল, কিন্তু তার প্রতিপক্ষের মধ্যে কেউ এতটাই দক্ষ ছিল না যে কেউ তাকে হারাতে পারে। কয়েক বছরের মধ্যে তার অনেক ফলোয়ার্স তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তার এই যাত্রায় তার মধ্যে অহংকারের জন্ম নেয়, আর সে আস্তে আস্তে তার বাবার আদর্শ ভুলে যেতে থাকে। সে সবসময় মদের নেশায় ডুবে থাকতো, আর তার শিষ্যরাও প্র্যাকটিসের বদলে আনন্দ উল্লাস করতেই ব্যস্ত থাকতো। কখনো কখনো হু এতটাই মদ্যপান করে ফেলতো, সে তার বাড়িতে তার নিজের মেয়ের কাছে ফিরে যেতেও ভুলে যেত। সে তার পরিবারের সমস্ত টাকা আনন্দ উল্লাস করে উড়িয়ে দিয়েছিল, আর এবার তার উপর অনেক টাকা ধারের বোঝা হয়ে গিয়েছিল। কিন্তু এই নিয়ে তার কোনো রকম মাথা ব্যথাই ছিল না। একদিন সন্ধ্যাবেলায় হু তার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে যায়, যে কিনা এখন অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে গিয়েছে, আর এর সাথে সাথে একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিক। হু প্রতিবারের মতো মাঝরাত পর্যন্ত মদ্যপান করে এবং তার শিশুদের বিনামূল্যে খাবার খাওয়ায়। তার বন্ধু হুকে মনে করিয়ে দেয় যে গত 1 বছর যাবৎ তার ঋণ পরিশোধ হয়নি, আর তার বাকির পরিমাণ দিন দিন বেড়েই চলছে। সেই রাতে জিনসন হুকে একটু বোঝানোর চেষ্টা করে যে ওর ফলোয়ার্সরা শুধুমাত্র এই কারণেই ভালোবাসত, কেননা সে তাদেরকে বিনা পয়সায় খাবার খাওয়াতো। হু যেন তার এই খরচ করার অভ্যাস কিছুটা শোধরায়, কিন্তু হুয়ের এই কথাগুলো পছন্দ হয় না। হু তার বন্ধুকে বলে কিপটে। পরের দিন হুর সাথে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিং এর দেখা হয়। কিং ছিল একমাত্র প্রতিদ্বন্দ্বী যার সাথে হুর এখনো পর্যন্ত কোনো লড়াই হয়নি। কিং যেহেতু তার সমস্ত প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছিল, তার কারণে কিছু মানুষ তাকে মার্শাল আর্টের সর্বশ্রেষ্ঠ বলে মনে করত। একদিন হু এবং কিং এর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা হয়। এক পর্যায়ে হুর শরীরে আঘাত লাগে। সে তার শিষ্যদের উপর এই রাগ মেটাতে থাকে, আর সেটাও কিনা ট্রেনিং চলাকালীন তার শিষ্যদের মারধর করে। এবার রাতের বেলায় হুয়ের একজন ফলোয়ার্সকে কিং মারধর করেছিল, এর জন্য হু আরো বেশি রেগে গিয়েছিল। এদিকে জিনসন রেস্তোরাঁয় কিং এবং তার পরিবারের সবাই মিলে কিং এর জন্মদিন উদযাপন করছিল। ঠিক সেই সময় হু ও তার লোকজনদেরকে নিয়ে সেখানে চলে আসে, আর কিং এর পাশের টেবিলে বসে মদ্যপান করতে থাকে। কিং হুকে বলে তাদের দুজনের মধ্যে ঝামেলাকে আজ রাতের জন্য যেন সে আলাদা করে রাখে, কারণ কিং এর পরিবারের সবাই তখন সেখানেই ছিল। কিন্তু হু কিছুতেই মানে না। হুর বন্ধু হুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। উল্টো হু রাগের বশে তার বন্ধুর সাথে তার এতদিনের বন্ধুত্ব ভেঙে দেয়। এবার হু আরও রেগে গিয়ে কিংকে লড়াই করবার জন্য চ্যালেঞ্জ জানায়, আর সে কিংকে বলে কিং যদি তার এই চ্যালেঞ্জ গ্রহণ না করে তাহলে তাকে হুর সামনে মাথা নত করে থাকতে হবে। সেখানে উপস্থিত সবাই তাদের নিরাপত্তার কথা ভেবে রেস্তোরাঁ থেকে বাইরে বেরিয়ে যায়, আর তাদের দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনেই মার্শাল আর্টে দক্ষ ছিল, কিন্তু হুর মাথায় যখন রাগ চেপে যায় তখন সে লড়াইয়ের নিয়ম নীতি ভুলে যায়। সে কিংকে প্রচন্ডভাবে ক্লান্ত করে দিয়েছিল, আর শেষে কিং এর বুকে একটা প্রাণনাশক ঘুষি মারে, যার ফলে সেখানেই কিং এর মৃত্যু হয়। এবার হু যখন তার বাড়ি ফিরে আসে তখন সে দেখে যে বিছানার উপর তার মায়ের মৃতদেহ পড়ে রয়েছে। আসলে কিং এর ফলোয়াররা হুর উপর বদলা নেওয়ার জন্য ওর মাকে মেরে ফেলেছে। হু তার মায়ের মৃত্যুর শোকে কান্না করতেছিল, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যায় তার মেয়েও তো বাড়িতেই ছিল। তাড়াতাড়ি করে তার মেয়ের ঘরে যায়। সেখানে সে তার জীবনের সবচেয়ে বড় আঘাত পায়। সে দেখে যে তার মেয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে, আর তার হাতে ছিল একটা ছোট্ট ওড়না, যেটা কিনা সে তার বাবার জন্য বানিয়েছিল। সেই মুহূর্তে হু তো একেবারে ভেঙেই পড়ে। এবার যাই না হু তার বাড়ি থেকে বাইরে বেরোয়, তখন সেখানে ওর এক শিষ্য আসে, আর সেই হুর সামনে বলে গুরু শিষ্যকে মারধর করেছিল এই সেই ব্যক্তি, আর এর জন্য অপমান অপদস্থ হয়। আত্মহত্যার পথ বেছে নেয়, পানির মধ্যে ঝাঁপ দেয়, একটি গ্রামে ভাসতে ভাসতে যায়। সেখানে গ্রামের লোকজন হুকে তাদের গ্রামে নিয়ে যায়।
মনে হচ্ছিল যে হয়তো কোনোদিনই বিছানা থেকে হু উঠে বসতে পারবে না, কিন্তু মম নামের একজন মেয়ে তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। একদিন মমের মনে হয় হুয়ের মাথার চুল অনেক বড় হয়ে গেছে, তাই সে হুকে তার চুল কাটার কথা বলে। একদিন হু মমের সাথে নদীতে যায়, সেখানে হুর চুল কাটতে সাহায্য করে। এবার হুকে আগের মতোই দেখতে লাগছিল। হু এবার এই লোকগুলির গ্রামের একজন হয়ে চাষের কাজকর্মে সাহায্য করতে থাকে। এর পাশাপাশি রান্নাবান্নার কাজে এসেও সাহায্য করতে শুরু করে। এভাবে 1 বছর কেটে যায়। মম এবং হু একে অন্যকে পছন্দ করতে শুরু করে। একদিন তাদের গ্রামে একটি বাচ্চা ছেলে অন্য গ্রামে একটি গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। মমের ঠাকুমা অন্য গ্রামের প্রধানের কাছে এই কারণে অনেকবার ক্ষমা চায়, কিন্তু তারা এই বাচ্চাটিকে ক্ষমা করতে রাজি ছিল না, বরং তাদের কথা অনুযায়ী বাচ্চাটিকে মার খেতে হবে। তখন হু তাদেরকে বলে, বাচ্চাটির বদলে তোমরা আমাকে মারো। কিন্তু বড়দের জন্য নিয়মটা কিছুটা আলাদা ছিল। শাস্তি হিসেবে হুকে অন্য গ্রামের সর্দারের সাথে লড়াই করতে হবে। যদিও হু তাকে সহজেই পরাজিত করতে পারত, কিন্তু সে তার জ্ঞান এবং শক্তির দ্বারা অন্যকে আঘাত করতে চাইছিল না। এই কারণে লড়াইয়ের প্রথম দিকে নিজের শক্তি প্রয়োগ করে না, কিন্তু মমের ঠাকুমার থেকে কিছুটা মোটিভেশন পাওয়ার পরে কমপক্ষে নিজেকে বাঁচাতে থাকে। শাস্তির সময় শেষ হয়ে আসছিল। পরে সর্দার পরাজয় স্বীকার করে নেয়। পরে একদিন হু এবং গ্রামের কয়েকজন বাচ্চা একসঙ্গে বসেছিল। বাচ্চারা হুর থেকে কুংফু শিখতে চাইছিল, কিন্তু হু তাদের বারণ করে দেয়, কারণ হু জানতো যে এইরকম শক্তি মানুষকে কি থেকে কি তৈরি করে দিতে পারে। সেখানকার মানুষরা ঠিক যেমন ভাবে তাদের জীবনযাপন করছে ঠিক সেইভাবে শান্তিতে জীবন কাটায়। এবার বাচ্চারা নিষ্পাপের মতো বলে হু এবং মমকে একসঙ্গে খুবই ভালো লাগে, কিন্তু এই কথাটা দুজনে না শোনার ভান করে। কিন্তু তারা দুজনে দুজনকে খুব ভালোবাসতে শুরু করেছিল। মম একদিন তার মা বাবার কবরে হুকে নিয়ে যায়, যে কারণে হু নিজের মা বাবা এবং মেয়ের কথা মনে পড়ে যায়। তারা মারা যাওয়ার পর হু তাদেরকে ছেড়ে চলে এসেছিল। এবার হুর মানসিক অবস্থা যখন আগের থেকে ভালো ছিল, তখন সে তার বাড়ি ফিরে যেতে চাইছিল, যাতে সে যেন তার মেয়ের কবরে গিয়ে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে। এবার হু একথা মনকে বলে। মন তখন খুশিতে তাকে উৎসাহ দেয় এবং হু মনকে কথা দেয় যে সে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে, আর সে মনকে তার জন্য অপেক্ষা করতে বলে। এবার পরের দৃশ্য আমরা দেখি যে হু তার বাড়িতে বসে গিয়েছিল। সেই জায়গাটি এখন আর আগের মতো নেই। মুঘল সাম্রাজ্যের পতনের পর কিছু বড় বড় দেশ চীনের উপর আক্রমণ করে, চীনের উপর তাদের আধিপত্য বিস্তার করেছিল। হুর শহর এখন এক উপনিবেশে পরিণত হয়েছিল। এই কারণে অনেক সংখ্যক বিদেশিরা এখানে এসে তাদের সংস্কৃতি চালু করতে চায়। হু এবার তার বাড়িতে যায়, যেটা কিনা এখন শুধুমাত্র একটু জীর্ণশীর্ণ বাড়ি হিসেবে রয়ে গেছে। হুর পরিবারের পরিচালক লাইবোকে সেখানে স্বাগত জানায়। তার পরিচালক পুরোপুরি চেষ্টা করেছিল সেই বাড়িটি সমস্ত জিনিসপত্র ঠিক তেমন ভাবে রাখতে, ঠিক যেমনটা আগে ছিল। হু চলে যাওয়ার পর লুটেরদের একটা দল টাকা পয়সার খোঁজে তারা পুরো বাড়িটিকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। এরপর তারা পরিবারের কবরস্থানে যায় এবং সে তার বাবার কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত হু বুঝতে পেরেছিল যে তার বাবা সেই দিন ওই প্রাণঘাতক আক্রমণ করা থেকে কেন বিরত ছিল, যেখানে তার বাবা আক্রমণটি করে শহরের সর্বশ্রেষ্ঠ কুংফু মাস্টার হয়ে যেতে পারত। এরপর তিনি কিং এর পরিবারের কাছে ক্ষমা চাইতে যায় আর কিংকে সম্মান জানায়। হু তার শহরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। এরপর একটি পত্রিকা তার চোখে পড়ে। হু দেখে জন হারকিউলিস ও পিয়া নামের একজন রেসলার তার সাথে লড়াই করার জন্য চেনা লোকদের চ্যালেঞ্জ জানাচ্ছিল। হারকিউলিস এখনো পর্যন্ত কোনো লড়াইয়ে পরাজিত হয়নি। চীনা ঐতিহ্যকে রক্ষা করার জন্য হু এবার হারকিউলিসকে চ্যালেঞ্জ জানাতে চায়। তার কিছু অর্থের প্রয়োজন ছিল, এজন্য সে তার বাল্যকালের বন্ধুর কাছে যায় আর কিছু বছর আগে যা কিছু হয়েছিল তার জন্য বন্ধুর কাছে ক্ষমা চায়। হু তার করা ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছিল। এবার তার বন্ধু যখন জানতে পারে হুয়ের অর্থের প্রয়োজন, তখন তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে হুকে অর্থ দিতে বিন্দুমাত্র দেরি করে না। এবার হারকিউলিস এবং হু মুখোমুখি ছিল। প্রথম দর্শনে এটাই মনে হবে যে হুর মতো রোগাপাতলা একজন লোক তার থেকে দ্বিগুণ সাইজের একটা লোকের সামনে কিভাবে টিকে থাকবে। ম্যাচ শুরু হওয়ার আগে হু রেফারি স্যারের কাছে অনুরোধ করে বলে যেন ম্যাচটা সততা এবং সত্যের সাথে হয়। তাদের দুজনের মধ্যে দূরত্বের সুযোগ নিয়ে সেই রেফারি হারকিউলিসকে রাগিয়ে দেয়। লড়াই এবার শুরু হয় আর শুরুতেই অবতরণের নিয়ন্ত্রণ কায়েম করে বসে ধীরে ধীরে লড়াইয়ের রোমাঞ্চ বেরিয়ে যাচ্ছিল। আর তখনই হু হারকিউলিসের প্রাণ বাঁচিয়ে নেয়। একজন সৎ খেলোয়াড়ের নিষ্ঠা দেখে হারকিউলিস তার পরাজয় স্বীকার করে নেয়। এই লড়াইয়ের পর হু খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। এরপর সে সাংহাইয়ের জিন্সের সঙ্গে দেখা করে। সে একটি অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তৈরি করবে, যেখানে সে চাইনিজ বাচ্চাদের কুংফু কৌশল শেখাতে পারবে। এর মাধ্যমে বিদেশি চাপের মধ্যেও নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারবে। কয়েকজন বিদেশি অধিকারী চীনা মানুষদের মধ্যে হুর জনপ্রিয়তা বৃদ্ধির কারণে অসুখী ছিল। তাদের মনে হয়েছিল চীনের লোকেরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করে বসে। তখন তারা এই ব্যাপার নিশ্চিত করে যাতে পরের ম্যাচে হুর পরাজয় হয়। তারা হুর বিরুদ্ধে একই দিনে 4 জন বিদেশি লড়াকু ম্যাচ আয়োজন করার প্রস্তাব রাখে। জাপানি প্রতিনিধি মিস্টার মিতা বিবারকে চিরদিনের মতো শেষ করে দেওয়ার ব্যাপারে কথা দেয়। হু জানে যে এটা তাকে হারানোর একটা চাল, তা সত্ত্বেও সে চ্যালেঞ্জ গ্রহণ করেন। লড়াইয়ের আগে সে তার প্রতিদ্বন্দ্বী জাপানি চ্যাম্পিয়ন তানাকার সঙ্গে দেখা করে। তারা একসাথে বসে চা পান করে। তানাকাও ছিল ওর মতো একজন খেলোয়াড়। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এবার ম্যাচের দিন চলে আসে। হু ঢুকেই প্রথমে 3 জন লড়াকুর বিপক্ষে লড়াই করতে হয়। সেই লড়াকুরা হুর সামনে 2 মিনিটও টিকে থাকতে পারে না। এবার তানহা হুর কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ তার মতে এই লড়াইটা ঠিক নয়।
সে হুকে এই লড়াইটা না করার জন্য বলে। তারা লড়াই করার জন্য নিজের পছন্দের হাতিয়ার বেছে নেয়। হু চাঙ্গি গান ব্যবহার করে। অন্যদিকে তানাকা লড়াই করার জন্য একটি তলোয়ারকে বেছে নেয়। লড়াই শুরু হয়ে যায় আর লড়াই চলাকালীন ভুলবশত তাদের দুজনের হাতিয়ার নিজেদের মধ্যে বদলা বদলি হয়ে যায়। তানাকা চাঙ্গি গান চালাতে দক্ষ ছিল না, এই কারণে হু তার সততার সাথে তাদের হাতিয়ার নিজেদের মধ্যে বদলে নেয়। প্রথম রাউন্ড ড্র হয়। পরের রাউন্ড শুরু হওয়ার আগে হু বিশ্রাম করার সময় চা পান করতে থাকে, যার মধ্যে মিস্টার মিতা বিষ মিশিয়ে দিয়েছিল। আসলে মিস্টার মিতা হুর পরাজয় দেখতে চাইছিল। এবার দ্বিতীয় রাউন্ড শুরু হতে না হতেই হুর মাথা ঘুরতে থাকে। লড়াই সবেমাত্র শুরু হয়েছিল আর ঠিক তখনই হুর মুখ থেকে রক্ত বের হতে থাকে। হুকে রক্ষা করার জন্য তানাকা সেই ম্যাচটাকে থামিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু যখন হু জানতে পারে যে তাকে বিষ খাওয়ানো হয়েছে তখন সে ওই লড়াইটা চালু রাখা ঠিক বলে মনে করে, কারণ সে তো এমনিতেই মারা যাবে। হু পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে যাওয়া সত্ত্বেও সেই টেকনিক ব্যবহার করে না যার মাধ্যমে কিংকে মেরেছিল। যদিও হু এবার তার ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সে ওই ঘুষিটা মারা থেকে নিজেকে আটকে নেয়, কিন্তু তখনই সে নিচে পড়ে যায়। তানাকা হুকে বুকে ধরে হুকে বিজেতা বলে ঘোষণা করে, কারণ তানাকা জানতো যে সে তাকে ওই ঘুষিটা মারতে পারত, কিন্তু হু তেমনটা করেনি। শেষ পর্যন্ত হু তার বুকে শুয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় সব সময় করি।